প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা নাটকের পিছনে কোনো না কোনো ইস্যু থাকে, কোনো না কোনো কাহিনী থাকে, কোনো না কোনো কিছু না কিছু জড়িত থাকে, যেই কারণে এদের হঠাৎ হঠাৎ করে একটা একটা করে নাটক চলে আসে। নাহলে হুট করে যে মানুষ বিয়ে শাদী খাই আইছে, হুট করে যে মানুষ মানে নাচানাচি করতেছে, হুট করে যে মানুষ মানে রিলসের পর রিলস আপলোড করতেছে, সেই মানুষের হঠাৎ করে মনে হয়েছে তার মেয়ে তার থেকে দূরে সরে গেছে, মানে হুট করে। এটার পিছনে কোনো কাহিনী নাই? অবশ্যই আছে। কাহিনীটা কি সেটা আপনারা আমার ভিডিও দেখেন, দেখতে দেখতেই হয়তো পাবেন। আর ঘটনা হইতেছে গিয়ে, আমি যখনই তান্নু মণ্ডলের ব্যবসা বাণিজ্য নিয়ে যখনই কোনো ভিডিও বানাই, তখনই গিয়া কিছু ফেক আইডি বিনা ফকিন্নি নামের এক ফকিন্নি আইসে কমেন্ট করছে। সেই সাথে তান্নু মণ্ডলের কাপড়ের বিজনেস নিয়ে আমি ভিডিও দিছি, বা তান্নু মণ্ডলের বিজনেস রিলেটেড কোনো কথা বললেই তান্নু মণ্ডল এমন, বা তান্নু মণ্ডলের জামাই এমন কিছু মানে নাটক করে যে আমার মিথ্যা প্রমাণ করতে চায়। আচ্ছা, এই মিথ্যা যাতে মিথ্যাই থাকে, যদি আমি মিথ্যা হই তাহলে আমার জানি মিথ্যাই প্রমাণ করতে হয়, বা মিথ্যাই জানি থাকি। আমার এই মিথ্যা কথাটা জানি কোনোদিন সত্য না হয়। আমিও চাই যাতে আমি যাতে মিথ্যাই থাকি। কিন্তু যদি সত্য হয় তাহলে কি হবে, সেটাও কিন্তু দেখার বিষয়। তো এখন তানু মণ্ডলের ব্যবসা বাণিজ্য নিয়ে যে আমি কথা কইছি, তানু মণ্ডল কিন্তু অলরেডি মনে করেন দোকান ছাইড়া দিছে। তানু মণ্ডলের দোকান কিন্তু নাই। এটাও কীভাবে বুঝছি সেটাও আমি কয়ে দেবনি। আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করেন, তারপরে বুঝতে পারবেন। তো আগে যে আপুটা আমার কমেন্ট করছে, সেই আপুর কমেন্টটা পড়ে আমি আমার ভিডিও শুরু করব। শাহানা চৌধুরী নামের এক আপু লিখছে যে এদের এই প্রোডাক্টের জন্য বিএসটিআই ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য দফতরে অনুমতি বা নিবন্ধন করা হয় নাই। এ সকল প্রোডাক্টের উৎপাদনের স্থান এবং প্যাকেজিং করার জায়গা রেট দেওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো হতো। তাদের বাড়ি এবং প্যাকেজিং করার জায়গার আশেপাশের লোকজনকে ১৬/১২১ নম্বরে ফোন করে কমপ্লেন করা উচিত। বিএসটিআইয়ের পরীক্ষা নিরীক্ষা ছাড়া এগুলো বাজারজাত করা অত্যন্ত আইন বহির্ভূত, কারণ এরা তো কোনো ল্যাব থেকে এগুলো টেস্ট করে আনে নাই। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আগেই বলছি যে এই সমস্ত জিনিসের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নাই। এই সমস্ত জিনিস যদি আপনার মার্কেটে নামাইতে হয় তাহলে সেই ক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদন লাগবে। এবং যদি এটা কোনো কোম্পানি দ্বারা নামানো হয় তাহলে সেটা কোম্পানি বুঝবে। আপনি যদি বিক্রয় প্রতিনিধি হন তাহলে সেটা আপনার কোনো করবে না, আপনার সমস্যা হওয়ার কোনো কথা থাকবে না। আপনার যদি আবার ডিলার থাকে, ধরেন আপনার ডিলারশিপ নিয়েছেন, ডিলারশিপ নিয়ে আপনি ওই জিনিস বিক্রি করতেছেন, তাহলে সেই কাগজপত্র বা যেটা হোক সেটা হইতেছে গিয়ে কোনো আইনি কোনো ঝামেলা হলে বা ভোক্তা অধিদপ্তর থেকে কোনো লোকজন গেলে এই সমস্ত কিছু বা এই জিনিসগুলা হ্যান্ডেল করবে একমাত্র কোম্পানি, কারণ আপনি ডিলারশিপ নিছেন, আপনি কোম্পানি চালাইতেছেন না। আমি মনে হয় বুঝাইতে পারছি। সেইখানে গিয়া কোম্পানির দোষ হবে। যেহেতু এটা তানু মণ্ডলের বাটপার জামাই নিজে করতেছে, সেহেতু এই জিনিসের একবারে দায়ভার হইতেছে গিয়া তানু মণ্ডল এবং তার পালিত স্বামীর। এখন আপনারা দয়া কইরা কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন, বা কুষ্টিয়াবাসী যে আপুরা আমারে মাঝে মধ্যে কমেন্ট করছেন আমার এনো পাখি চ্যানেলে, তো ওই আপুদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা ওই জায়গাটা যদি খুঁজা বের করতে পারো তাহলে দয়া কইরা ১৬/১২১ নাম্বারটাতে ফোন কইরা একটু অভিযোগ দিও। বা থানা পুলিশের সাথে যারা সংযুক্ত আছো বা সম্পর্ক আছে, তারা গিয়া যদি একটু থানাতে অভিযোগ করো যে অমুক জায়গায় এরকম জিনিসপত্র বানানো হইতেছে যেটার কি না বিএসটিআইয়ের অনুমোদন নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু থানা থেকেও কিন্তু পুলিশ যাবে, এটা সহযোগিতা করবে। এটাই হইতেছে গিয়া মানে বাংলাদেশের আইন বলেন বা প্রশাসন বলেন, ওনারা হেল্পফুল, ওনারা এটা চাইলেই করবে। অভিযোগ তো জানাইতে হবে আপনার গায়ে গতরে যায়া। এখন আমরা তো মনে করেন যারা ঢাকায় থাকি তারা চাইলেই অনেক কিছু করতে পারি না, আবার অনেক কিছু করতে গেলে টাকার দরকার পড়ে।
হ্যাঁ, আর যেহেতু কোর্ট কাছারির ব্যাপার, আইন টাইনের ব্যাপার, তো সেই ক্ষেত্রে খরচাপাতি সহকারে বহুত কিছু লাগে। তো যারা মনে করেন যে আইন মানে আদালতের বারান্দা বা আইনের ইয়ার মধ্যে গণ্ডির মধ্যে কোনো সময় যায় না, তারা এটা বুঝবে না যে খরচাপাতি কেন লাগে। খরচাপাতি বহুত লাগে। হ্যাঁ, কাউরে খুশি করতে লাগে, খুশি বলতে মিষ্টি খাওয়াইতে লাগে, এইভাবে লাগে ওইভাবে লাগে। বা মানুষ কি শুধু শুধু কি তোমার যা ইয়া করবে, মানুষের সময়ের মূল্য নাই। হ্যাঁ, তো এইটাই আর কি। আমি খারাপ ওয়েতে বলতেছি না। ধরেন আমার একজন একটা কাজ করে দিছে, আমি তারে খুশি হইয়া একটা আইসক্রিম খাওয়াইছি, এই কি। এখন ঘটনা হইতেছে এই যে এগুলো তো কোনো কেউ উদ্যোগ নেবে না। খালি মনে করেন যে অনলাইনে আইসা কমেন্ট বক্সে আইসা মনে করেন জ্ঞান দিয়ে ফাড়াই ফেলাইব। 150,000 টাকা চান না, যে 50,000 টাকা দেন, হ্যাঁ 50,000 টাকা দেন, এই করবো ওই করবো, দেন, দিবে না। যদি এটাই হয়তো তাহলে মনে করেন বহুত আগে আমারে কইয়া হালাইতো। আমি বহুতবার এই করছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা করছিলাম বলতে আমি চাইনি। হ্যাঁ, আমি বলছিলাম যে টাকা হইলে হয়তো গিয়া কি কোনো না কোনো কাজ করানো যায়। হেতে করে কেউ কোনো মাথা ঘামায় নেই। তো মাথা যেহেতু ঘামায় নেই, তাহলে আমারও ঘামানোর দরকার নেই, আমি ওটুক পর্যন্তই থাকি। তো এখন চলেন আমরা আপনাদের সাথে যে কথাগুলো বলতে চাইতেছি বা বলতে আসছি, সেটা অলরেডি আপনারা বুঝছেন। আমি গতকালকে তানু মণ্ডলের বিষয় নিয়ে তানু মণ্ডলের মাঝে এইভাবে বক্তৃতা দিয়ে গেছে, সেটার উপরে ভিত্তি করে একটা ভিডিও বানাতে চাইছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে সাবিনা আইসা পড়ছে যে আমার ওর গালের মধ্যে চাইছে উষ্টা লাথি। তা আর আমি না দেওয়া পারিনি। তো আগে আমি গিয়া চাইলাম যে ঠিক আছে, তাহলে যেহেতু বড় বোনের আগে ছোট বোনের চুলকানি বেশি, তাহলে ছোট বোনের চুলকানিটা মিলাই দেই, তারপরে গিয়া বড় বোনেরটা মিটাই দিবনি। এখন বড় বোনের পালা হইতেছে। আচ্ছা, প্রথম কথা হইতেছে গিয়া যে আপনাদেরকে যেইভাবে করে বলে যেইভাবে করে অসহায়ত্ব আপনাদের সামনে ফুটায় তুলে, তাতে কইরা আপনারা হয়তো মনে করেন কি তিশা মনে হয় অনেক দুঃখে কষ্টে আছে। আর মেয়েরে নিয়ে মনে হয় অনেক মানে চিন্তা ভাবনা করতেছে, মেয়ে অনেক করে কষ্ট করে, মেয়ে কষ্ট সহ্য করতে না পাইরা মেয়ে ওই কাজের প্রেশারের জন্য মেয়ে আসতেছে না, এর জন্য হয়তো গিয়ে তিশা কষ্ট পাইতেছে, ব্লা 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 এগুলা। কিন্তু আসলে এটা না, এটা অন্য কিছু। ঘটনাটা অন্য কিছু কি আমি বলি, শোনেন। যেই মার মনে করেন যে মনের মধ্যে দুঃখ কষ্ট আছে, সেই মা ওই যে হাঙ্কি বইরা গিলবে না। হাঙ্কি বইরা তো বুঝেনি তো, ড্যাগ বইরা গিলবে না, গামলা বইরা ভাত খাবে না, গামলা বইরা কাঁঠাল খাবে না। যেই মার মনে কষ্ট, সেই মা দিনে মানে একদিনে 21টা রিলস ভিডিও আপলোড করতে চায় না, বানাইতে চায় না। তিশা একদিনে 21টা রিলস ভিডিও বানানোর উদ্যোগ নিছে। কেন নিছে? কারণ তার ফেসবুকে একটা আসছে, কি বলে ওটারে, আরে ওটারে কি জানি বলে, ফেসবুকে যে কি থাকে না, ওই যেগুলা যে বলে যে আরে ওই যে ক্রাইটেরিয়াগুলা যে আসে, যে এতগুলা ভিডিও বানাইতে হবে, হ্যাঁ এতগুলা সেটা হ্যান ত্যান হাবিজাবি এগুলা বানাইতে হবে। তার বেসিক্যালি এই জিনিসটা আইছে, হ্যাঁ, যে তার 21টা ভিডিও বানাইতে হবে। এখন সে 21টা ভিডিও বানাবে কি কইরা? আর 21টা ভিডিও বানাইলে কি পাবলিক খাবে? ধরেন আপনার ভিডিও বানাইলেন, আপনার ভিডিও মানুষ খাইলো না, তো সেই অর্থে আপনি ভিডিও বানায় আপনি কি করবেন? তো তিশার ক্ষেত্রে সেটা হইতেছে গিয়ে তিশা এখন 21টা ভিডিও বানাবে। এখন 21টা ভিডিও ওই যে নিজের অতীতের যে প্রেম, এই প্রেমের কাহিনী বইলা হোক, নিজেদের বোনদের যেই খুঁটিনাটি না, নিজেদের বোনদের যে দেহ ব্যবসার ঘটনা, এটা বইলা হোক, যে কোনোভাবে হোক পাবলিককে আমার বলতে হবে, কারণ ভিউসের দরকার। এখন আবার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য 3 লাখ ভিউজ, 28 দিনে 3 লাখ ভিউসের কথা বলছে। যদি 3 লাখ ভিউজ হয় তাহলে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে। কিন্তু ওইটা আসলে চালু হইলে হবে কি, যে ওইটা যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে আপনার মনিটাইজেশন দিবে, এটা কোনো কথা না, ওইটা ফিল আপ হবে। ঠিক আছে, ওই ক্রাইটেরিয়াটা ফিল আপ হবে, এরপরে হয়তো গিয়ে নতুন কোনো আবার দিবে,
চ্যালেঞ্জ দিবে। চ্যালেঞ্জের কথা বললাম। তো এই 21 দিনের চ্যালেঞ্জে মানে 21টা ভিডিও বানাইলে হয়তো গিয়া, রিলস বানাইলে হয়তো গিয়া যে ওর ওই 3 লাখ যে ভিউজগুলো ওইটা উঠা যাবে, এর জন্য গিয়া সে এটা করতেছে। কিন্তু এখন এইটা পূরণ করতে গিয়া 21টা ভিডিও আপলোড করবে, সেই আপলোডের ভিউজ বাণিজ্যর জন্য মূলত তিশা এখন এই যে এই মেয়ে অসহায়, মেয়ে এইটা, মেয়ে ওইটা, মেয়ে অনেক কষ্ট করতেছে, মেয়েরে 2 বছর আগে পরে বিয়ে দিলে হয়তো, মেয়েরে এখন বিয়ে দিলে হয়তো ভালো হইতো, 2 বছর আগে দিয়ে দিছি, হ্যান দিছি ত্যান দিছি, এইটা। তারপরে আবার আসেন যে বলে যে মেয়ের সাথে কথা বলে নাই। মেয়ের সাথে কথা বলছে, কারো কারো মানে কোনো একজনের ভিডিও চলাকালীন সময় মেয়ে ফোন দিয়া দিছে, মেয়ের সাথে তার কথা হয়েছে, সে বলে কথা বুঝি না। তারপরে ওই ব্যক্তি ভিডিওটা করে দিছে, ক্যামেরা বন্ধ করে ফেলছে, যে কী কথাবার্তা হয় সেখানে ক্যামেরাটা অফ করে দিছে। অফ করে দেওয়ার পরে তার কোনো কিছু দেখা যায় না, কিন্তু যতটুকু বুঝতে পারছি আমার মনে হয় ওই কণ্ঠটা তানজিলারই হবে। মা মেয়ে ঠিক আছে, হ্যাঁ, মা মেয়ে ঠিক আছে। এখানে গিয়ে শুধুমাত্র পাবলিকদেরকে বোকা বানাইতেছে, ডলার নিতেছে। এরপরে আসেন যে আমি আগে এই ইস্যুগুলো কেন বলতেছি, আপনারা যেরকম উতলা হয়ে যান একটা জিনিস শোনার জন্য, যে কি হইলো, হ্যাঁ, ঘটনা ঘটনা আস্তে আস্তে বলতেছি। তারপরে আসেন, আমি যতটুকু জানি, যতটুকু আমার কাছে আসছে, বা যতটুকু আমি মানে খোঁজাখুঁজি করে বের করছি, ইনভেস্টিগেশন করে বের করছি, সেটা হইতেছে গিয়া তানু মণ্ডল দোকান ছেড়ে দিছে। তানু মণ্ডলের যে দোকান, ওই দোকানটা ছেড়ে দিছে। আমি আপনাদেরকে আগেই বলছি যে মার্কেটে দোকান চালানো হইতেছে গিয়ে একটা চ্যালেঞ্জিং বিষয়। সবাই কিন্তু দোকান বা সবাই কিন্তু ব্যবসা করতে পারে না। দেখেন সাকিব যখন আগে ওই যে বিকাশের দোকান দিছিল, বিকাশের দোকান চালাইছিল, তখন কিন্তু সাকিবের দোকানের অবস্থা কী ছিল আপনারা দেখছেন, দোকান চলে না। একটা ফটোকপির দোকানদার ছিল সাকিব। তো ওই থেকে প্রমোশন হয়ে মনে করেন কয়দিন কাপড়ের বিজনেস করছে। যাই হোক, মার্কেটে দোকান রাখছে। সেই দোকান রাখার ফলে যেটা হয়েছে, মার্কেটের যে ভাড়া চার্জ যেটা সেটা মিলে দোকানের বিল হাই হয়ে যায়। তো যেই কারণে তানু মণ্ডলের ক্ষেত্রে ওইটা সম্ভব না। আমি আপনাদেরকে আগেই বলছি যে দোকান থেকে যদি কোনো আপনি ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টে যদি কোনো লাভ না হলো, তাহলে কিন্তু আপনার ইনভেস্ট করার দরকার নেই। যদি দোকান ভাড়া সব কিছু, সব বিল টিল যদি নিজের কোষের থেকে দিতে হয়, তাহলে তো আপনি দিবেন না, দোকান করে তো লাভ নাই। তো তানু মণ্ডলের ওই ব্যবসাটা তানু মণ্ডল গোটায় নিছে। যেহেতু তানু মণ্ডলের ননদ রিয়া বলছে যে ওর কাপড়ের বিজনেস নাই, অনেকজন জিজ্ঞেস করছে যে তানু মণ্ডলের কি কাপড়ের বিজনেস নাই, তখন ও উত্তরটা দিছে যে না, নাই। আমি কমিউনিটিতে পোস্ট দিছি, যারা দেখেন না তারা গিয়ে দেখে আসতে পারেন, যে না, নাই। তাতে এতে করে কি বোঝায় যে তানু মণ্ডলের কাপড়ের বিজনেস নাই দেখাই তানু মণ্ডল এই যে তেলের খনিতে নামছে। আচ্ছা, এখন আমি আবার এটা কেমনে বুঝলাম, তানু মণ্ডলের কয়েকটা রিলস ভিডিও দেখলাম। সেই রিলস ভিডিওর মধ্যে দেখলাম যে তানু মণ্ডলের যে দোকান, সেই দোকানের মধ্যে বৈশা তানু মণ্ডল যেইভাবে ড্রেস দেখাইতো, হ্যাঁ, সেখানে তানু মণ্ডল এখন বর্তমানে যেইভাবে ড্রেস দেখাইতেছে, সেটা হচ্ছে গিয়ে যে গোডাউনটা যে রাখছে না, গোডাউনের টেবিলটার উপরে ওই যে বাটিকের 400-500 টাকা দামের যে 3 পিস, 400-500 না, সরি, এই যে বাটিকের যে তানু মণ্ডল যে জামাগুলো পরে না, সেইগুলো মনে করেন যে ওই যে কী বলে, গলিতে মাথায় কইরা কিছু লোকে এরকম জামা কাপড় নিয়ে আসে। তো ওই বাটিকের জামা আপনার দামাদামি করলেন, দামাদামি করতে করতে 400 টাকা বললে সুন্দর করে দিয়ে যাবে। এখন আবার বললেন না যে ওগুলা অন্যরকম হ্যান ত্যান হাবিজাবি, এরকম বললেন না। বাটিকের জামা কাপড়ের রং উঠবেই, বাটিকের কাপড় পাতলাই হবে, সেই সাথে গিয়া কালারফুল হবে। ওই যে দাম আপনাদের কাছে হাই চাই, কারণ হাই চাইলে হাই দিবে। অনেকে হয়তো বাটিকের জামা কাপড়ের দাম জানে না, এর জন্য বলে। তো 400 টাকা, 450 টাকা কইলে, ধরেন 500 টাকাই, আমি বেশি 500 টাকাই বললাম, কইলে ওই যে তানু মণ্ডলের গায়ে যে জামাগুলা, সেই জামাগুলা দিয়ে যাবে। তো যেটা হইতেছে যে এই যে তানু মণ্ডলের যে ইয়াটা,
গোডাউন রাখছে, সেই গোডাউনের মধ্যে টেবিলের উপরে বসা বসা চোরের মতো 2-1টা করে ভিডিও আপলোড করতেছে, ড্রেসের ভিডিও আপলোড করতেছে। ওই যে আমি বলছি যে তানু মণ্ডলের বিজনেস নাই, এই তানু মণ্ডল বিজনেস গুটায় ফেলাইছে। এখন ওইটারে মিথ্যা প্রমাণ করার জন্য তানু মণ্ডল আবার এই যে এই কাহিনী করতেছে। তা আমি বলি যে এটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, এটা জানি মিথ্যাই হয়, কিন্তু তানু মণ্ডল যদি সত্য থাকতে চায় তাহলে জানি তানু মণ্ডলের দোকানপাট আমরা না দেখি, ঠিক আছে? তো এখন এই যে তিশার যে মাঠে নামছে, তিশা মাঠে নামার মূল কারণ হচ্ছে গিয়া যে এই যে তিশা কইতেছে যে আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার কাছে আসে না, হ্যাঁ ওর আন্টিরা ভিউয়ার্সরা এটা সেটা বানাইতে বলে বানায়, তারপরে আর আসতে পারে না, আমার মেয়েটা ছোট, এই সেই। এতে করে হইব কি, তানু মণ্ডল একদিন আপনাদেরকে ডিক্লেয়ার দিবে, ডিক্লেয়ার দিয়ে বলবে কি যে আম্মুর সাথে মানে আমার অনেক চাপ হয়ে যেতেছে, আবার আম্মুর কাছেও যাইতে পারি না, আবার আমার বাবার বাড়িও যাইতে পারি না, আবার মা অনেক কষ্ট পাচ্ছে, আমি আমার কষ্ট দেখে তো ভাবলাম দোকানটা ছেড়ে দিই, তাই দোকানটা ছেড়ে দিছি। দেখেন এটা হয় কি হয় না। তারপরে আমার এইসব বললেন যে আপু আপনিও কইছিলেন কথাটা মিলছে। তো এইটার জন্য তখন এই বুড়ি গিয়ে আপনাদের ইচ্ছা মতো করে নাচাইতেছে, আর আপনারা দর্শকরা নাচতেছেন। আমি তো বললাম আমি দেখছি, আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না। তো এই হইতেছে গিয়া তার মানে মূল কারণগুলো হইতেছে এই তিশার জায়গায় ঠিক আছে, তানজিলার সম্পর্ক এক জায়গায় ঠিক আছে, তিশা 21টা করে ভিডিও আপলোড করতেছে, সে শোকের ঠেলায় কিছু চোখে দেখে না, সে তার মেয়েকে মিস করে, তার মেয়ের সাথে দুষ্টামি করতে পারে না, তার মেয়ের সাথে করতে পারে না, হ্যান করতে পারে না, এটার জন্য তার মনে বহুত ব্যথা, এই বেদনা সব কিছু মিলে তিশা এখন ডিপ্রেশনে আছে। ডিপ্রেশনে থাইকা মানুষ কিভাবে এত হাসাহাসি করে, ডিপ্রেশনে থাইকা মানুষ কিভাবে নাচানাচি করে, ডিপ্রেশনে থাইকা মানুষ কিভাবে এত কন্টেন্ট কি কন্টেন্ট বানাবো সেটা খুঁজে পায়। আমরা ডিপ্রেশনে থাকলে তো মনে করেন যে কোনো কথাই নেই, আরে কন্টেন্ট বানাবো কি, সামান্য মন খারাপ থাকলে মোবাইল দেখতে মনে চায় না, সেখানে তিশা ডিপ্রেশনে পইরা তিশার গিয়া মানে অবস্থা খারাপ, এমনই খারাপ সে এখন 21টা কন্টেন্ট বানানোর উদ্যোগ নিছে। তাইলে বুঝেন না কি ডিপ্রেশন আছে। এর মধ্যে আবার তানু মণ্ডলের সাথে কথাও বলছে ফোনে। আচ্ছা এখন আপনাদের বাদ্যান্নির আরও কিছু লেকচার দিই, মানে লেকচারগুলো আমার না কইলেও হইতাছে না। প্রথমে আমার কোনো বিষয় যদি নলেজ না থাকে তাহলে সেই বিষয়ে আমার চুপ হয়ে যাওয়াটাই ভালো। আর যদি আমি নাও জানি, আমার যদি জানতে ইচ্ছা করে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, বা আমি কোনো একটা মানুষের কাছে জিজ্ঞেস করব এটা এমন এটা কেমনে কি, তাই না? সেখানে ভাই জানার তো কোনো শেষ নাই। যেমন পড়াশোনা করারও বয়স লাগে না, যে কোনো বয়সে পড়াশোনা করা যায়, তেমনি তো জানারও বয়স লাগে না। আপনি সারা জীবন জানতে পারবেন, যত বয়স হন না কেন, যত বুড়া হয়ে যান না কেন, জানার শেষ নেই। এখন এই যে শিক্ষিত আপা, হ্যাঁ, যে কিনা নিজের দাবি করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, পড়াশোনা করছে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স না কি করছিল জানি, কইরা হ্যাঁ এই যে একটা লুচ্চার কাছে বিয়ে বইছে। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে আপা পড়াশোনা করে যাওয়ার পরেও আপা এইটা বুঝে না যে আপার মেয়ে ডিগ্রিতে ভর্তি হয়েছে, ডিগ্রি আর অনার্স এক না। আপা কি এটা বুঝে না? ডিগ্রি এক, অনার্স আরেক। এখন আপারে কি করে বোঝাবো? আপা তো সবাই মূর্খ বলে। এখন আপার যে ননদটা আছে, যে কিনা মনে করেন যে ওই যে পড়াশোনার নাম কইরা গেছিল বয়ফ্রেন্ড করে নিয়ে খাটে ঘুমাইতে, তো সেইখানে সেই আপার কাছে জিজ্ঞেস করলে কিন্তু একটু ভালো হয় যে আচ্ছা তাঁতের বাগান চামচিকা ডিগ্রি কি আর অনার্স কি, এটার দুইটার মধ্যে পার্থক্য কি, তাহলে বলে দিবে। আর যদি ভালো হয়, যদি তুহিন কামলা বলতে পারে, তুহিন কামলার সাথে নিয়ে যদি বলতে পারে, তাহলে ওই জিনিসটা আরও বেশি ভালো হয়। কোলে নিয়ে চুমা দিবার কইব, ঢুকাইবার কইব যে অনার্সের কি পার্থক্য আর আর কি ডিগ্রির কি পার্থক্য।
হ্যাঁ, তার মেয়ে ডিগ্রিতে ভর্তি হইছে। তার মেয়ের আরও 2 বছর পরে বিয়ে দেওয়ার দরকার ছিল, মানে এখন বিয়ে দেওয়ার দরকার ছিল। আরও 2 বছর তার কাছে রাখার দরকার ছিল, ব্লা, ব্লা, ব্লা। আসলে সে তো বিয়ে দেয় নাই। আপনাদের কাছে যেটা বলতেছে যে সে বিয়ে দিছে, সে বিয়ে দেয় নাই। তার একটা কারো একটা তানুমণ্ডলের হলুদের সময়, গায়ে হলুদের সময় তিশার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল। সে মানে একটা কথা ফাঁস হয়েছিল যে তিশা বলতেছিল যে এইখানে আমি কখনোই দিতাম না, শুধু আমার মেয়ের সুখের কথা চিন্তা করে, আমার মেয়ে চাইছে দেখা আমি এখানে দিলাম। তাহলে এই যে মেয়ে চাইছে, মেয়ে কী চাইছে? মেয়ে এখানে বিয়ে বসতে চাইছে, মেয়ে এই সংসারে যাইতে চাইছে, যেই কারণে তিশা দিতে রাজি হইছে। হ্যাঁ, এমন না যে সে বিয়ে দিছে, সে বিয়ে দেয় নাই। ফ্যামিলি দেখা বিয়ে দেওয়া একটা জিনিস, আর নিজের পছন্দ করে একটা বিয়ে বসা সেটা কিন্তু আরেকটা জিনিস। হ্যাঁ, তো সে দেখা শুনে কি এই বেকারের কাছে বিয়ে দিছে? সে তো নিজেই বলছে যে সে বিয়ে দিতে চায় নাই, সে শুধু মেয়ের মুখের দিকে তাকায়, মেয়ে চাইছে দেখা সে বিয়ে দিছে। কল রেকর্ডটা মানে এইটা কারো একটা ভিডিও থেকে আমি শুনছিলাম, বা আমরা শুনতে পারছিলাম সেই সময়। এখন আবার কোনো ফকির নিয়ে এসে বলিস না যে আমরা এটা পারি না, ওইটা পারি না, কইলে একটা দাঁত ভাঙ্গা দিমু। আমার আজকে বলতেছে যে ওরা তো এই বয়সে বাড়ি করছে, আপনি কি করতে পারছেন? আমি যখন এই কমেন্টের রিপ্লাই দিই, খুব বাজেভাবে কমেন্টটা লিখছিলাম যে থাবড়ায় একটা দাঁত ফালাই দিব, এই কমেন্টটা লিখতে চাইছিলাম। পরে কি মনে করে জানি আমি লিখে নেই। এই যে বিনা ফকিনি নামের এক ফকিনি, আমি শুধু সংক্ষেপে বললাম যে কি করতে পারছেন? কিছুই করতে পারেন নাই। আমার কিছু করার দরকার নেই, কারণ আমার তো আর মনে করেন যে আমি তার বাপ হারা না। আমার তো মনে করেন যে পিতৃপরিচয়হীন, আমি তো আর পিতৃপরিচয়হীন না। হ্যাঁ, আমার মার তার 5টা হাঙ্গা না যে আমার জন্ম পরিচয়ের দিকে মানুষ আঙ্গুল তুলবে। আমার তানুমণ্ডল নিজেরটা নিজে করছে, কারণ তানুমণ্ডলের বাপ নাই, তানুমণ্ডলের কেউ নাই। হ্যাঁ, পরিচয় নাই, কিচ্ছু নাই। সমাজের মধ্যে বসবাস করতে গেলে তানুমণ্ডলের এখন একটা বাড়ি হইলে মনে করতেছে যে তানুমণ্ডল হয়তো সমাজে স্বীকৃতি পাবে না। জারদের আবার কিসের স্বীকৃতি? ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন বিনা ফকিনি, শোন আমি বলি, তো তানু আম্মু যে এলাকায় ফ্ল্যাট কিনছে না, আমি ওই এলাকার স্থানীয়, বুঝতে পারছিস? ওই এলাকায় আমার জন্ম হয়েছে। আর ওই সব এলাকায় বা স্থানীয় কারে বলে সেটা তো আমার আর মনে হয় বাংলায় দেওয়ার দরকার নেই। আমার চ্যানেলে আইসা গুতাগুতি করো না, আমার সম্পর্কে ভালো করে রিসার্চ করে তারপরে আসবা। আমি কি এখন এই একজনের হয়ে দালালি চামচামি করে তো লাভ দেয় গা? লাভ কিসের বলো তো? উষ্টা লাত্তি খাওয়া যাও, টাকা পয়সা তো কোনো কিছু পাও না। আচ্ছা, আমি আপনাদের তিশার কথা যেটা কইতেছিলাম, যে তিশা এখানে বিয়ে দিতে চায় নাই গা। এখন সেখানে সে আবার আইসা আপনাদের সাথে গুণগান গাইতেছে যে মেয়ে আমার, আপনারা অনেকে বলেন আমার জামাই বেকার, আমার জামাই যেরকমভাবে আমার মেয়েরে আগলায় রাখছে, যেরকমভাবে ভালোবাসতেছে, তো সেরকমভাবে আর কেউ বাসবে? আমার মেয়ে ওইখানে ভালো আছে, এই আছে সেই আছে, আর স্টুডেন্ট তো স্টুডেন্টের কাছেই বিয়ে দেয়, তাই না? কে স্টুডেন্ট জানি, আমরা জানি না। আর স্টুডেন্টের কাছে বিয়ে দেয়, এটা কোন আইনে আছে? আর কত ধারার আইনে আছে? আমি তো এটা জানি না। হ্যাঁ, ঠিক আছে, যদি এটা হয় যে স্টুডেন্ট পাশাপাশি কোনো জব করতেছে, তাইলে এখানে দেওয়া যায়। এখন আমি জানি না, শুনে দেখতেছি যে বেকার, আমি কেন এখানে আমার মেয়ে দিতে যাব? আমি তো মেয়ে দিই নাই, কারণ এখানে আমার মেয়ের পছন্দ হয়েছে, হেলিকে আমার মাইয়া বিয়ে হয়েছে। আর ভালোবাসার কথা, যে জামাই হারে ভালোবাসা দিয়ে আগলায় রাখছে, তারে যেরকমভাবে আগলায় রাখছে সেরকমভাবে কি কেউ রাখবে? এর জন্য জামাই ভালোবাসা দিয়ে আগলায় না রাখলে জামাইয়ের পুটকির মধ্যে লাথি মেরে জামাইকে মানে চান্দের দেশে পাঠা দিবে। জামাই হইতেছে গিয়ে চাকর। জামাইয়ের কাজ নাই দেখা জামাই এরকমভাবে, জামাইয়ের দায়িত্বই হইতেছে গিয়ে বোর পিছে পিছে লিঙ্গর পাইতে পাইরা ঘুরা। জামাইয়ের যোগ্যতা নাই যে কোনো ভালো জায়গায় গিয়ে চাকরি করা।
যেই কারণে এখন ওই যে বউটা না বউয়ের চামচামি করা সব কিছু করা হইতেছে গিয়ে জামাইয়ের দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, সেই হিসাবে জামাইয়ের 14 গোষ্ঠীরে পালে বউ। আর বউয়ের সাথে যদি এটুক না করে তাইলে ওর 14 গোষ্ঠীর ওর বউ খাওয়াইবো কিসের ঠেকায় খাওয়াইবো? এর জন্য গিয়া জামাই পিছে ঘোরে। যে সমস্ত বেড়া গো সংসার আছে, যে সমস্ত বেড়া, কেন আর বাংলাদেশে কি আর কোনো বেড়া নাই? হ্যাঁ, মানে ওই সমস্ত বেড়ারা কি বউর পুটকির পিছন ঘুরে? কেন আমাগো কি বেড়া নাই? আমগো বেড়ারা কয়দিন পুটকির পিছে ঘুরে বেড়াইছে? হ্যাঁ, একদিন দেখছেন যে পুটকির পিছে ঘুরছে? সেটা দেখাইছি। আমাগো বেড়াগো কাম আছে, কারণ আমাগো বেড়ারা কাম কইরা খায়। আমাগো বেড়াগো যোগ্যতা আছে 10 জায়গায় যায় কাম কইরা খাওয়ানোর। হ্যাঁ, সমাজে 10 জায়গায় যায় চলার যোগ্যতা আছে। কিন্তু এই ভটকাকুর কি আছে? না একটা স্ট্যান্ডার্ড আছে, না কথাবার্তার মধ্যে কোনো কিছু আছে, না চালচলনের মধ্যে কিছু আছে, কিছুই নেই, নাথিং। ওইটা খালি খোসা। তো সেই বেড়া বউর পিছনে থাকবো না? ও একটা বস্তি, ও একটা বস্তি, 2 বস্তি এক হয়ে গিয়ে খাইতাছে। তো সেখানে গিয়া ওরা কইরা খাবে না পিটাপিটি করে খাবে? তাহলে এটাই যদি হয়, হ্যাঁ ঠিক আছে, এটাই যদি হয়, তাহলে তিশা তো বুঝতেছে যে তার মেয়ে জামাই তার মেয়েকে খুব ভালোবাসে। তাহলে সেখানে হয়তো গিয়া তুই ভালোবাসোস না দেখা তোর মাইয়া তোর কাছে আসে না, তোর মাইয়ার ওই ভালোবাসাটাই খাইতে মন চায় না দেখে আসে না। তুই নিজের মা, তুই তোর নিজে মা হয়ে তোর তো এই জিনিসটা বোঝা উচিত যে হয়তো আমার ভালোবাসার কমতি আছে দেখে আমার মাইয়া আমার কাছে আসে না। তাহলে তুই বুঝটা নিয়ে তুই ঠান্ডা মাথায় বয়ে থাকস না কে, লাফালাফি করস কে, এত ভিডিও বানাস কে? আবার কিন্তু আরেক টপিক আইতাছে ভিডিও বানানোর। চিন্তা করছেন সে আরেকটা ভিডিও বানাবে, যে ভিডিওর মধ্যে যে খুকি কইছিল যে 17 দিন শাশুড়ির সাথে কথা কইয়া থাকে নাই, সেইটা নিয়েও সে এখন পাল্টা একটা প্রস্তুতি নিয়ে ভিডিও বানাবে, বা বানাইছে মনে হয়, আজকে মনে হয় আপলোড দিয়েও দিবে অলরেডি, আমি যতটুকু মনে করতেছি। হ্যাঁ, দিয়ে দিবে। তো ওনার কাহিনী হইতেছে এই, উনি একটার পর একটা টপিক খুঁজবে, ওনার কাছে এখন আর কোনো টপিক নাই। উনি এখন মানে আবেগে ভাসতেছে, তার মেয়ে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই? এখন হে কাজলা দিদির ছড়া হই না হ্যার মাইয়ার এখন ইমোশনাল হয়ে গেছে গে, সের মাইয়া সেই ইমোশনাল হইয়া সিনার এখন মা মাইয়া কান্দাকাটি করে। কত নাটক দেখমু, কত কাহিনী দেখমু। ও আবার আরেকটা কথা কইছে, সেই কথাটা আমি মানে কেমন করে কমো, আমার আসলে এত কথা মনেও থাকে না, আর আমি এত কথা কইতেও পারি না, আমার একটু ঠান্ডা লাগছে যেই কারণে গলা ব্যথা করে। তিশা কইতেছে, কয় আমি একটা বাচ্চা 10 বছর গ্যাপ দিয়ে নিছি। তানজিলার 7 বছর 7 না 8 না কয় বছর গ্যাপে তান হইছে। তারপরে গিয়া তানের 10 বছর পর তাবিয়া হইছে। তানের 10 বছর পর তাবিয়া হইছে। হ্যাঁ, আচ্ছা এটা কারে বুঝাইতেছে? তান যখনকার গিয়া মনে হয় 4-5 বছর বা এরকম হইব, যে যখনকার গিয়া নাচে, ওই যে পুটকি দুলানি নাচ যে নাচছিল, ওই যে কি জানি নাগিন নাচছে, সেই সময়কাকেই তানজিলার বয়স মনে হয়েছিল যে 7-8, এটা মনে হয়েছিল না আরও বেশি। আচ্ছা, এইগুলা সব কিছুই বুঝলাম, যে আবার 7-8 বছর বলে আবার বললে কি যে আমি একটা বাচ্চা নিছি 10 বছর গ্যাপে যে আমি বাচ্চাদেরকে প্রপারভাবে সময় দিতে পারি। তাহলে ওই হিসাব করলে তানুমণ্ডলের 10 বছর পরে হয়েছে তান। হ্যাঁ, তানের 10 বছর পরে হয়েছে গিয়া তাবিয়া। তাহলে সেই হিসাব করলে তাবিয়া যদি 10 বছর পরে হয়, তানজিলার যদি 10 বছর মানে তানের 20 বছর পরে যদি তাবিয়া হয় 2 ভাই বোনের, তাইলে তানজিলার বয়স তাবিয়া হওয়ার পরে কত ছিল? ধরেন 20, আনুমানিক 20 ধরলাম, কারণ 10 বছর পরে ও হয়েছে, 10 বছর পর তান হয়েছে, মানে তানজিলার 10 বছর পর তান হয়েছে, তানের 10 বছর পর তাবিয়া হয়েছে। তাহলে তাবিয়া যখন হয়েছে, তাহলে তানজিলার বয়স তখন 20 বছর। তাহলে 20 বছর হইলে সেই মেয়ের বয়স, সেদিন আবার বলে কেন যখন মালয়েশিয়া গেছে তখন আবার কইছে কেন 21 বছর। আবার সব কিছু মিলাইয়া কইতেছে, কয় যে হ্যাঁ গো 22 বছরের সংসার জীবন, তানজিলার
21 বছর না, তানজিলার 21 বছর না কি জানি অঙ্কর কথা কইলো। তাই এগুলা এই যে গরমিল মার্কা অঙ্ক এটি তো আমি মনে করেন সহজে বুঝি না, এগুলো অঙ্ক আমাদের মাথায়ও ঢোকে না। কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি সেটুকু হইতেছে গিয়া যে মানুষ সত্যি কথা বইলা দেয়, অনায়াসে বইলা দেয়। এরা মিথ্যা কথা কইতে কইতে কোন ফাঁকে এরা সত্যি কথা বলে এরা নিজেও জানে না। যেমন তানের তানু মণ্ডলের 10 বছরের পরে হয়েছে গিয়ে তানের 10 বছর পরে হয়েছে গিয়ে তাহলে গড়পড়তায় তানু মণ্ডলের বয়স তখন 20 বছর, তা বিয়ে হয়েছে পরে। তাহলে একটা ঝুনি রে কীভাবে, একটা বুড়ি রে কীভাবে 21 বছরের বুড়ি সাজায়। আর সেইখানে আমি যখন কইছিলাম যে তানু মণ্ডলের বয়স যদি 21-22 হয় তাহলে মানে 25 হয়, তাহলে আমার বয়স কত? আমার এই কথা শোনার পরে কিছু কিছু মানুষ খুব হাসাহাসি করছিল, বুঝতে পারছেন কারা? তো দেখেন আল্লাহর কি হুকুম, এরপরে কয়দিন পরে যারা হাসাহাসি করছিল তাদের থোবড়াটাই সনিয়া বের করে দিছিল। হ্যাঁ, তখন তো একেবারে পাবলিক হয়ে গেছে যে আয় হায় বুড়ি, নিজে বুড়ি দেখে সবাই বুড়ি ভাবে। যাই হোক, কইতে যাইতেছি না। তো তানু মণ্ডলের সেই সময় মানে সেই আমলে এটা করোনাকালীন সময়, তো তাহলে 2020 সালে তানু মণ্ডলের বয়স 20 বছর ছিল, আমি যদি ভুল না করে থাকি। তাবিয়া যে করোনার মধ্যে হয়েছে 20 বছর, এটাও তো কম কইছে। কারণ এই যে ভিকটিম ফাদারের সাথে যখন গিয়া মানে মরিয়মের প্রথম জন্মদিন যখন খায় তখনই তো তানু মণ্ডলের বয়স হইতেছে গিয়া বা ইয়ার মতো শারিকার মতো 12 কি 13 বছর, এরকম 13 বছরই হবে। ও বড় একটা মনে করেন যে পিরিয়ড হয়ে গেছে গা, হয়েছে দেখে বুঝে না বাপির সাথে খেলছে। হয়তো সেই মেয়ের বয়স তখন লুকাইয়া মানে লুকাইছে, সেই লুকানির বয়স এখন কয় যে তানজিলার 7-8 বছর পরে হয়েছে, তান হয়েছে, এরকম কথা। তাহলে তানজিলার 7-8 বছর পরেও যদি তান হয়ে থাকে, তখন যখন তাহলে মানে সেই হিসাব করে তখন তাহলে তান যখন গিয়ে পুটকি নাচছে তখনকার তাহলে তানজিলার বয়স কত হয়েছে? নিজেরটা নিজে ধরা খায় না। তো এই হইতেছে গিয়ে এদের মানে মিথ্যা কথার ঝুলি নিয়ে এরা বসে, এরা চিন্তা করে যে আমরা যে একটা মিথ্যা কথা বললাম সেই মিথ্যা কথাটাই মনে হয় মানুষ বিশ্বাস করে নিল। অথচ যোগ বিয়োগ ভাগ গুণ দিয়ে যখন পাবলিক বাইর করে দেয় কথাগুলা, তখন তো আর তাদের কোনো মুখ থাকে না। তবে এইটা মনে রাখেন যে এত কিছু বলার পিছনে একটা মাত্র কারণ হইতেছে গিয়ে তানু মণ্ডল ব্যবসা ছাইড়া দিছে। এই ব্যবসাটা কেন ছাইড়া দিছে, এইটা যাতে কোনো জায়গায় প্রশ্নবিদ্ধ না হইতে হয়, এর জন্য গিয়া সে এই নিজে উদ্যোগে এই ধরনের কাজকাম নিছে, বুঝছেন, বা এই ধরনের গল্প নিছে। এখন আসেন তিশার কোন একটা ভিডিওতে দেখলাম যে বাপ্পি গাড়ি ডলতেছে, বুঝছেন, মানে গাড়ি ধুইতেছে। ভাই আমি খালি চিন্তা করি যে ধরেন আপনার বাসার পাশে একটা মাঠ আছে, আপনি সেই মাঠে যান, আপনি তো সেখানে গাড়ি নিয়ে যাইতে হয় না। আমাদের কেন জানি সবারই মনে হইতেছে যে বাপ্পি যে ইতির জামাইয়ের মতো ড্রাইভারি করে, নাহলে বাপ্পির গাড়ির সিট এরকম সিরা বিরা থাকবে কেন, বাপ্পি এরকম ডইলা করবে কেন, যেহেতু বাপ্পির গাড়ি লাগে না। তো সেই হিসাবে বাপির কিন্তু বাইক আছে, ওইখানে যাওয়া আসা করার জন্য। বাপি গাড়ি দিয়ে কি করে? ওই ঘটনা হইতেছে গিয়া দেহামো নাসরিন দেহামো সাবানা বা দেহামো শাবনুর দিমু সাবানা, একটা কথা আছে না? তো বাপ্পিরা হয়তো গিয়ে আপনাদেরকে বুঝাইতেছে যে ইট ভাটার কাম নিয়ে ব্যস্ত, কিন্তু তা না। ইট ভাটার নিয়ে ব্যস্ত না, বাপ্পি মনে হয় খ্যাপ মারে। আগে খ্যাপ মারতো অ্যাপে, এখন মাপে ম্যাপে, বুঝছেন, হয়েছে অবস্থায় এই। ও আবার আরেকটা কথা কইতে ভুলে গেছি। তিশা কয় যে আমি তানজিলার রুমে থাকি, তানজিলার রুমে বৈশা ভয়েস দিই, তানজিলার রুমে আসলে পরে কান্দা সেই আসে। হ্যাঁ, এখন কথা হইতেছে গিয়া যে জামাই বউ যখন পিটাপিটি করে, বাপ্পিরে যখন জুতা দিয়া পিটায়, বাপ্পি যখন ওরে মানে মুরগি সিলের মতো ছিলে, তখন দেখি ওরা দুইজন আলাদা রুমে থাকে। তখনও কি তানজিলার কথা মনে পড়ে? তো জামাই বউ পিটাপিটি করে যায় থাকে, কয় তানজিলার কথা মনে পড়ে। বাটপার মহিলা জানি কোন হানকার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।